স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ধাক্কা মেরে তাসদিদকে আরও দুটো ছেলের সাথে ছেড়ে দেয় জিন। ওরা হাত ধরে দাঁড় করিয়ে রাখে তাসদিদকে। তাতই হাত পা ছুটছে, গায়ের সমস্ত জোরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। জেইন ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, এবার বল কাকে মারি, তোকে নাকি মেয়েটাকে? তাতই বিস্ফোরিত চোখে জেইনের দিকে তাকালো। তাসদিদ নিরুত্তর। ও কেবল তাতইয়ের দিকে চেয়ে আছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড পরও জবাব দেয় না। ফলশ্রুতিতে হাসি মুখটা রাগে পরিণত হয় জেইনের। তাসদিদকে আর একটা বাড়ি লাগালো ও। চিৎকার করে ওঠে তাতই। আর ওর প্রতিক্রিয়ায় জেইন যেন পুনরায় মজা ফিরে পায়। জোরালো হেসে বলল, ও আচ্ছা, এদিকে টান বেশি। চোখ বন্ধ করে চোখের জল ফেললো তাসদিদ। আর তাতই এত বেশি নড়চড় করছে যে দুজন জোয়ান ছেলেরও ওকে ধরে রাখা দায় হয়ে পড়েছে। ওকে এমন অস্থির হতে দেখে জেন শয়তানি হাসলো। তারপর রাস্তার ধারে থাকা ওর ব্যাগটা থেকে একটা চাকু বের করলো। চকচকে ধারালো বস্তুটা দেখতেই তাতই স্তব্ধ হয়ে যায়। ভয়ত কণ্ঠে না করতে থাকে জেনকে। জেন তাতইয়ের ভয় দেখে মজা নিল। তারপর এসে তাসদিদের সামনে দাঁড়িয়ে বলল, তোর কপালে জোর আছে বলতে হচ্ছে তাসদিদ। প্রেমিকের নাম খারাপ হচ্ছে বলে দুনিয়া উল্টে পাল্টে দেবে। এত বেশি ভালোবাসতে জানা প্রেমিকা সবার কপালে থাকে না। কুটিতেও কারুর এমন প্রেমিকা জোটে না। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই প্রেমিকার প্রেমই তোর জন্য হানিকারক। তার প্রেমই তোকে মেরে ফেলছে। স্যাড, ভেরি স্যাড। যাগ্গে, জীবনে অনেক ভালো কাজ করেছিস। এই দুনিয়ায় তোর আর থাকার দরকার নেই। যা জান্নাতে গিয়ে আরামায়েশ কর। যে মডিফিকেশন দিয়ে তুই আমার কেরিয়ার শেষ করেছিস, আশা করি সেখানে তার চেয়েও সুন্দর জিনিসের দেখা পাবি। এই জনমের জন্য টাটা। তাসদিদের পেটে ছুরি চালিয়ে জেন গায়ের সমস্ত রাগ মেটায়। রক্তে ভিজে ওঠে তাসদিদের সাদা পাঞ্জাবিটা। তীব্র যন্ত্রণার প্রলয় বয়ে যায় ওর সমগ্র শরীর জুড়ে। তবুও মুখ অবধি আসা আর্তনাদকে থামিয়ে দিল ও। চোখের সামনে দৃশ্য দেখে গগন বিদারে চিৎকারে কেঁদে ওঠে তাতই। ছেলে দুটো ছাড়তে হাঁটুতে বসে পড়ল তাসদিদ। ওর মুখ দিয়ে একটা শব্দও বেরোলো না। তাতইয়ের দিকে চেয়ে থেকে আস্তে করে ঢলে পড়ল পিচ ঢালা রাস্তায়। হি ইজ আউট অফ ডেঞ্জার। পেশেন্টকে কোনো রকম উত্তেজিত না করে দেখা করতে পারেন। ডাক্তারের কথা শুনে আশ্বস্ত হয়ে স্বামীর বুকে মাথা ঠেকালেন মিসেস ওয়াশির। ছেলেকে কোলে ফেরত পাবেন জেনে রবের শুকরিয়া আদায় করলেন তিনি। পুরো 3 দিন হলো তাসদিদ আইসিইউতে। সে রাতে জেইন ওকে আঘাতের কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হয় 15-20 জনের এক মুসলিম কাফেলা। জেইন গা ঢাকা দেওয়ার জন্য তাড়াহুড়োয় নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে ছুটে যায়। তাসদিদকে জ্ঞান হারাতে দেখে ওরা ধরে নিয়েছিল ও মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তাতই ছাড়া পেয়ে ধপ করে বসে যায় তাসদিদের নিথর দেহতার সামনে। কয়েক দণ্ড সময় নিয়ে তাসদিদকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে ও। ওকে কাঁদতে দেখে গাড়ি থামায় কাফেলটা। তাসদিদকে পরখ করে দেখে ওর পালস রেট ক্ষীণ, তবে তখনও চলছে। ওরই হাসপাতালে নিয়ে আসে তাসদিদকে। অতঃপর উপরওয়ালার ইচ্ছা আর ডাক্তারের হাজারো প্রচেষ্টার পর জ্ঞান ফেরে তাসদিদের। এই 3 দিনে কেবিনের বাইরে থেকে এক চুল সরেনি তাতই। ওকে নড়াতেও পারেনি কেউ। ডাক্তারের কথায় সবাই স্বস্তির শ্বাস ফেললেও একটা বড় দম নিল তাতই। ওকে উঠে দাঁড়াতে দেখে শান্ত সরে দাঁড়িয়ে ওর কেবিনে ঢোকার জায়গা করে দিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তাতই কেবিনে না গিয়ে সোজা পা বাড়ায়। বাবার হাতে থাকা ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে হাঁটা লাগালো ও। তাতই এভাবে চলে যাওয়ায় কিছুটা থমকে যায় সবাই। মিসেস ওয়াশির ওকে আড়াল হতে দেখে কেবিনে ঢুকলেন। সবাই থেমে থাকলেও রুমন থামল না। ও ছুট লাগালো তাতইয়ের পেছন পেছন। দৌড়াতে দৌড়াতে বলল, তাথই, দাঁড়া তাথই, তাসদিদ ভাইয়ের জ্ঞান ফিরেছে। কোথায় যাচ্ছিস তুই এখন? তাথই, তাথই। তাতই শুনল না। হনহনিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসলো ও। রুমনও ওর পেছন পেছন ছুটল। তাতইকে আজ কোথাও যেতে দেবে না ও। তাতই গাড়ির কাছে আসলো। লক খুলতে খুলতে ফোন কানে তুলে কাউকে শক্ত কণ্ঠে বলল, জেন কোথায়? তাতইয়ের কথায় রুমনের পা থামে। ও গাড়ি নিয়ে বেরিয়ে গেলে গর্বের হাসি হাসল রুমন।
দ্রুতগতিতে চলে যাওয়া গাড়িটাকে দেখে নিজে নিজেই বলল, লোকে ঠিক বলে, যা হয় ভালোর জন্য হয়। এখন মনে হচ্ছে তোর আসাটা দরকার ছিল জেইন। কংগ্রাচুলেশন তাজদিদ ভাই, তাথই আলফেজ ইজ ব্যাক। দড়ি হাতে তিনজন কনস্টেবলকে জেলের ভেতরে ঢুকতে দেখে অবুঝের মতো তাকিয়ে রইল জেইন। এই কদিন হলোই বাবার সাথে যোগাযোগ ছিন্ন ওর। হয়তো পুলিশ ভেতরে আসতে দেয়নি তাকে। তাজদিদকে আঘাত করে সে রাতে গা ঢাকা দেওয়ার প্রচেষ্টা করেছিল ও, লাভ হয়নি কিছুই। ধরা পড়ার পর ইনচার্জের কাছে শুনেছে ক্রাইম ব্রাঞ্চ থেকে ওকে ধরার জন্য নাকি আলাদা চাপ দেওয়া হয়েছিল। পুলিশ গোয়েন্দা কেউই বাদ যায়নি ওকে ধরার জন্য মাতোয়ারা হতে। ওর সাথে ছেলেগুলো একই গ্যাংয়ের হওয়ায় ধরা পড়ে যায়, যার ফলে পালিয়ে বেড়ানো সম্ভব হয়নি জেইনেরও। কনস্টেবলের তিনজনেই এসে জেইনকে ধরে ওর দুই হাত পেছনে বাঁধা শুরু করলো। কি হচ্ছেটা কি? বলতে বলতে জেইন নড়চড় শুরু করে। বাধা দেওয়ার চেষ্টা করলো ওদের, কিন্তু লাভ হলো না। ওরা ওর হাত বাঁধলো, ওর পাও বাঁধলো। নড়তে গিয়ে জেইন মেঝেতে পড়ে যায়। একজন ওর মুখে স্কচ টেপ মেরে দিল। ষষ্ঠথ ইনচার্জ করাক্ষের বাইরে নিজস্ব ডেস্কের সামনে চেয়ারে বসেছিলেন। পান চিবোতে চিবোতে খবর পড়ছিলেন তিনি। জেইনের পড়ে যাওয়া আওয়াজ শুনে লোক টুথপিক দাঁত খুঁচিয়ে বললেন, যত নড়াচড়া করতে জানিস করে নে। এই 2 দিন তো কিছু বলিনি। 3 দিনের রিমান্ডের আজকেই শেষ দিন। তোর আপ্যায়ন করার জন্য স্পেশাল গেস্ট আসছে। জেইন তার কথার অর্থ বুঝল না। কনস্টেবল তিনজন মিলে ওকে দড়িতে বাঁধল, অতঃপর ছাদে দড়ি বাঁধিয়ে উল্টো করে ঝুলিয়ে দিল। মাথা নিচ দিক, পা ওপর দিক রেখে ঝুলতে গিয়ে জেইনের মাথা ঘুরে ওঠে, আর চোখের সামনে দৃশ্যমান হয় শুভ্র স্কার্ট পরিহিত মানবের খালি পা। দৃষ্টি উন্নীত করতে শুরু করে জেইন। সামনে জনের সাদা লম্বা স্কার্টটায় ছোপ ছোপ মাটি, রক্তের দাগ। ডান হাতে একটা লোহার দণ্ড, কারো নীল ফতুয়া। পরিচিত অবয়বের মুখ না দেখেই বুকের ভেতরে ভয় একেবারে জেঁকে বসে জেইনের। সামনের জনের চেহারা অবধি চোখ আসতেই অনিয়মিত আকারে প্রসারিত হয় ওর চোখ। জেইনের মুখের স্কচ টেপ খুলে দেয় সে। ওর মুখ দিয়ে অস্ফুট স্বরে বের হয়, তাথই আলফেজ। একদম চোয়াল বরাবর লোহার দণ্ডের বাড়ি পড়ে জেইনের। উচ্চস্বরে আর্তনাদ করে ওঠে ও। গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে ওর মুখ থেকে। জেইন দড়ির সাথে শূন্যে ঘুরে উঠেছে। ভেতরে দাঁড়ানো কনস্টেবল তিনজনের একজন এসে কোমর ধরে ওকে স্থির করে। আবারও সরে দাঁড়ালো। তাথইর তীক্ষ্ণ চোখের ধারায় জেইনের রক্তাক্ত মুখটা প্রতিফলিত হয়। দুদণ্ড সে দৃশ্য মন ভরে দেখল তাথই। অতঃপর তীক্ষ্ণ আওয়াজে বলল, তাজদিদের সবেমাত্র জ্ঞান ফিরেছে জেইন। ওর সাথে দেখা না করে আমি আগে এখানে এসেছি হিসেব মেটাতে। সো ঘোরাঘুরি না করে কোঅপারেট করো প্লিজ। বলা শেষ করে আবারও জেইনকে বাড়ি লাগায় তাথই। এবারেও ব্যথায় চেঁচিয়ে ওঠে জেইন। টালমাটাল হয়ে পড়ে অনেকটা। তাথই ওর ঝুলতে থাকা কাঁধে লোহার দণ্ড থেকে ওর ঘুরে ওঠা ঠেকালো। জেইন টেনে টুনে চোখ খোলা রেখে তাথইয়ের দিকে তাকালো। তাথই কিঞ্চিত ঘাড় কাত করে বলল, চাইলেই এই শরীরটাতে থাকা 206টা হাড় গুঁড়ো গুঁড়ো করে গলিয়ে জমিয়ে ঠিকঠাক শেপ দিয়ে আমি তাজদিদকে ওয়াকিং স্টিক বানিয়ে দিতে পারি। ক্যান ইউ ফিল দ্যাট জেইন? ক্যান ইউ ফিল দ্যাট? আরও একটা বাড়ি পড়ল জেনের থুতনি বরাবর। কাশি দিয়ে জেনের মুখের রক্ত বের করে দেয়। তাথই লাঠিটা নিচে ছুঁড়ে ফেলে দিল। তার আওয়াজে চমকে ওঠে কনস্টেবল তিনজন। রাগে তাথইয়ের চোখ রক্ত লাল হয়ে গেছে, চোখ বেয়ে পানি ঝরছে। হিংস্র বাঘিনীর মতো এক হাতে জেনের কলার মুঠো করে নিল ও। দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু আমি সেটা করছি না। দয়া করলাম তোকে। জীবনে অনেক খারাপ কাজ করেছিস জেইন। পৃথিবীর তোকে কোনো কালেই দরকার ছিল না, আর না ভবিষ্যতে কখনো দরকার হবে। সো আই এম গোনা মেক শিওর তুই এই সেল থেকে বেরিয়ে সোজা ফাঁসির মঞ্চে পৌঁছে যাস। অ্যান্ড দিস ইজ আ প্রমিস ফ্রম তাথই আলফেজ। হ্যাভ আ সুইট জার্নি টু হেল। টাটা। ঝাড়া মেরে জেনের কলার ছেড়ে দিল তাথই। কোনো দিক না তাকিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। যাওয়ার আগে ইনচার্জের টেবিলে রেখে যায় একটা চেক। ভুঁড়ি বিশিষ্ট লোক এতক্ষণ টেবিলের উপর বসে মোবাইল ঘাঁটছিলেন। চেকটা হাতে পেয়ে ফোকলা হাসলেন তিনি। হাঁক ছেড়ে বললেন, ওটাকে আরও কয়েকটা মার। কালকে কোর্টে চালান করার আগে ওর গায়ে প্রতি 2 ইঞ্চি পর পর মারের দাগ থাকা আবশ্যক, না হলে আমার অবৈধ টাকাটা আরও অবৈধ হয়ে যাবে। মার।
তাসদিদ বেডে হেলান দিয়ে বসে। ওর কেবিনটা মানুষই পরিপূর্ণ। মিসেস ওয়াসির ওর বেডের পাশে ঢুলে বসে। ওয়াসির সাহেব তার কাঁধে হাত রেখে দাঁড়ানো। তামজিদ বেডের আরেক পাশে রোজের মেয়েকে নিয়ে দাঁড়ানো। আলো, শার্লি আর তৈয়ব আলফেজ সোফায় বসা। রুমন সোফার হাতলে বসেছে। শান্ত আর টিটু কাঁধ ধরে একপাশে দাঁড়িয়ে তাসদিদকে দেখছে। মাথায়, হাতে, পায়ে, মোট কথা সর্বাঙ্গে ব্যান্ডেজোর। কোথাও আঘাতপ্রাপ্ত না হওয়ার অবশেষ নেই। কোনো মতে প্রাণ নিয়ে বেঁচে আসা যাকে বলে। তবুও মায়ের দিকে তাকিয়ে আশ্বস্তের হাসি হাসছে তাসদিদ। অথচ সবাই জানে সবার মাঝে তাতইয়ের না থাকাটা ওর ভেতরটাকে ঠিকই চুরমার করে দিচ্ছে। একবারের জন্য ও তাতইয়ের কথা জিজ্ঞেস করেনি, অথচ ওর নিঃশ্বাসটা চলছেই তাতইয়ের। শার্লি ক্ষীণস্বরে বলল, আপনার মেয়ে আজও চলে গেল আঙ্কেল। তৈয়ব আলফেজ ছোট একটা শ্বাস ফেললেন। তাসদিদকে কিছু বলার ভাষা তার কাছে নেই। তাতই চলে যাওয়ার পরও উনি এখানে কেন আছেন, কোনো মুখ নিয়ে আছেন সেটাও হয়তো জানেন না তিনি। শার্লি আবারও বলল, তাথুই হয়তো অনেক ভালোবাসতে পারে, হয়তো না, ও আসলেও অনেক ভালোবাসতে পারে। কিন্তু যে ভালোবাসে ও কেবল নিজেকে দূরে সরিয়েছে, কী লাভ তেমন ভালোবেসে? ও তো এসেছিল শার্লি, ও তো বলবে বলেই এসেছিল। আলো জবাব দেয়। শার্লি অন্যদিক দৃষ্টি ফেরালো। রোমান কিছুই বলল না, ও কেবল অপেক্ষা করছিল তাতইয়ের ফেরার। ঠিক তখনই দরজা খোলার আওয়াজ হয়। ঘরের সবগুলো চোখের চাউনি চলে যায় সেদিকে। নিঃশব্দে কেবিনে ঢুকলো তাতই। ভেতরে ঢুকে সবার আগে তাকালো বিছানায় বসা তাসদিদের দিকে। কয়েক কদম দূরে থাকা বিধ্বস্ত মেয়েটাকে দেখে বুকের ব্যথাটা পুনরায় জেগে ওঠে তাসদিদের। এতক্ষণ জোর করে ধরে রাখা হাসিটা মিলিয়ে যায় ওদের দৃষ্টি বিনিময়। শার্লি উঠে দাঁড়িয়েছে। একটা বুক ভরা দম নিয়ে শ্বাস ছাড়ল তাসদিদ। ঘাড় হালকা কাত করে অসহায়ের মতো করে চাইল, যেন বোঝালো, কোথায় গিয়েছিলে তাতই? কেন গিয়েছিলে? তুমি কি এখনো বোঝো না তুমি ছাড়া আমি নিঃস্ব? এখনো বোঝো না? তাতই হয়তো বুঝলো সে চাউনির ভাষা। কিছুটা পেছন দিকে ঘাড় ঘুরিয়ে শান্ত ভঙ্গিতে বলল, ভেতরে আসুন। দুজন মাঝবয়সী অচেনা লোক কেবিনের ভেতরে ঢোকে। একজনের পরনে স্যুট বুট, হাতে কাগজপত্র, আর একজন হুজুর। তাদের দেখে বাকি সব অবাক হলেও তৎক্ষণাৎ হাসি ফুটে শার্লি রুমনের চেহারায়। খুশিতে চোখ ভরে ওঠে অশ্রুতে। তাসদিদ স্থির। তাতই লোক দুটোকে হাত দিয়ে ইশারা করে এগোতে বলল। ওনারা তাসদিদের পাশে এসে দাঁড়ালো। তাদের মধ্যে একজন ফাইলে কিছু লেখালেখি করে। তাতইকে বলল, কাবিনের টাকা কত লিখব? সবাই হতভম্ব। অনাকাঙ্ক্ষিত সুখে ভরে ওঠে প্রত্যেকের চোখ। শার্লি কাঁদতে গিয়ে হেসে ফেলল শব্দ করে। রুমন তৈয়ব আলফেজকে ধরেছিল। তৈয়ব আলফেজ নিজেকে ছাড়িয়ে চোখ মুছে বেরিয়ে যাচ্ছিলেন। ওয়াসির সাহেব তাকে বাধা দিতেই উনি বললেন, আমাকে একটু সময় দিন ওয়াসির ভাই, এক্ষুনি আসছি, আমি 2 মিনিটে আসছি। চলে যায় সে। তাসদিদ কিছুই বলছে না। তাতই ওর দিকে চেয়ে কাজীকে বলল, কাবিন কি? বিয়ের সময় স্বামী স্ত্রীকে দেওয়া নগদ অর্থ, এটাকে দেনমোহরও বলে। তাতই আশেপাশে চায়। ওর চোখ যায় রুমের একপাশে হ্যাঙ্গারে ঝোলানো রক্তাক্ত পাঞ্জাবিটায়। ওটা তাসদিদের। কোনো কিছু তোয়াক্কা না করে নিজে গিয়ে ওটার পকেটে হাত ঢোকায় তাতই। সেখান থেকে পাওয়া মানি ব্যাগ খুলে দেখে তাতে একটা 1000 টাকার নোট, একটা 500 টাকার নোট আর দুটো 20 টাকার নোট। 40 টাকা রেখে দিয়ে তাতই 1500 টাকা হাতে নিল। কাজীকে দেখে বলল, 1500 লিখুন। আলহামদুলিল্লাহ। মুচকে হেসে কাজী নিজের কাজে মনোযোগ দিলেন। তাসদিদ এতক্ষণ কেবল চুপচাপ দেখছিল, কিন্তু এবার বলল, আমি আরো এফোর্ট করতে পারবো। হি সেড নগদ। আমার অ্যাকাউন্ট থেকে তুলে। সময়ের সাথে আমার হারানোর তালিকা বাড়ে তাসদিদ। তোমাকে আমি আর বাড়তে একটা মুহূর্তও দিতে পারবো না। টাকার জন্য তো আরও না। তাসদিদ হাসলো। ওকে হাসতে দেখেই তাতই কাবিননামা আর কলমটা এক প্রকার কেড়ে নিল কাজের হাত থেকে। তাসদিদের সামনে দিয়ে বলল, সাইন ইট। কি হলো, তাকিয়ে আছো কেন? সাইন ইট। এভাবে তো বিয়ে হবে না ম্যাডাম। তাতই তেজ আর কাজের বারণ শুনে নিচের ঠোঁট কামড়ে পুনরায় হেসে ফেলল তাসদিদ। চোখ পেয়ে গড়ানো জল আড়াল করতে মুখ ঢাকলো, অন্যদিক তাকালো। কেবিনের বাকি সবার অবস্থাও করুন। তারা হাসছেও আবার কাঁদছেও। তাতই একবার ওয়াসির সাহেব আর তার মিসেসের দিকে প্রশ্নসূচক তাকালো, যার অর্থ
কারো এই বিয়েতে অমত আছে কি না। শার্লি এসে ওর কাঁধ ধরে পাশে দাঁড়ালো। মিসেস ওয়াশির তাথইয়ের সামনে এসে ওর মাথায় হাত বোলালেন। তাথই সবার সম্মতির প্রমাণ দেখিয়ে আরও একবার তাকালো কাজের দিকে। তিনি আমতা আমতা করে বললেন, আমি বলতে চাইছিলাম একটু সময় দিন, লেখা শেষ হয়নি আমার। লোকের দিকে তাথই এমনভাবে তাকালো সে লোক তাড়াহুড়োয় কলম ভেঙে ফেলে এমন অবস্থায়। থামজি তালুকে একা পেয়ে রোজির মেয়েকে ওর কাছে দিল। তাথই সামনে গিয়ে বলল, ভাইয়া বিয়ের জন্য রাজি, জলদি তোমায় প্রীতিকার সিন নিয়ে আসবে এটা বলতেই কল করেছিলাম তোমায়। আর তুমি তখনই আমাকে ভাবি ডাকতে মানা করে দিলে। অনেক শাস্তি আছে তোমার ভাবি। ভাবি ডাকতে ডাকতে তোমার কান পচিয়ে ফেলবো আমি। একবার চলো প্রীতিকার সিন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তাথই ওর চুলে আঙুল চালালো। এর মাঝে তৈয়ব আলফেজ ফিরে আসলেন আর এক হাতে কয়েক প্যাকেট মিষ্টি আর খেজুর, আর এক হাতে একটা লাল টকটকে বউ ওড়না। ওড়নায় কোনো রকম ভারী কারুকার্য নেই, শুধু জর্জেটের ওড়নার চারপাশে আর বিতে কিছু লেখা। রুমান গিয়ে মিষ্টি আর খেজুরের প্যাকেটগুলো ধরল। তৈয়ব আলফেজ ওয়াশি সাহেবকে হাত জোর করে বললেন, সব ওই রাস্তার দোকান থেকে কেনা, শাড়ির দোকান তো পাইনি। ঘোমটা এক মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করেছিল। এই বর্ডার নাকি তার নিজের হাতে করা। মেয়ের বাবা হিসেবে আপাতত এই সামর্থ্যটুকু এতটুকুই। আপনারা আমার এটুকু স্বীকার করা করলে আমি চিরকৃতজ্ঞ থাকবো ওয়াসির ভাই। আমার ঘরে মেয়ে নেই, আপনি নিজের মেয়েকে আমার মেয়ে করে আমার ঘরে পাঠাচ্ছেন, সেই হিসাবে আমি আপনার কাছে ঋণী তৈয়ব সাহেব। এভাবে বলে আমাকে আর ছোট করে দেবেন না প্লিজ। তৈয়ব আলফেজের হাত ধরে জবাব দিলেন ওয়াসি সাহেব। শান্ত বলল, অনেক তো হলো, এবার কান্নাকাটি ছাড়ুন আঙ্কেল। আপনাদের ছেলে মেয়ের বিয়ে, খুশি হন, উৎসব করুন। তৈয়ব আলফেজ চোখের জল মুছলেন। শার্লি তাথইকে এনে তাসদিদের বেডের পাশের টুলটায় বসালো। তারপর তৈয়ব আলফেজের আনা ঘুমটা ওর মাথায় পরিয়ে দিল। বিধ্বস্ত তাথইয়ের কোনো সাজ ছাড়াই কোণে সাজ নয়ন ভরে দেখল তাসদিদ। ও তো তাথইকে আপন করার সিদ্ধান্ত নিয়েই অম্বুনির থেকে প্রীতি কার্নিশ ফিরেছিল। প্রয়োজন পড়লে তাথইকে জোর করবে সেটাও ভেবে নিয়েছিল। মাঝখান থেকে এত সব কিছু হবে তাকে জানতো। তাসদিদের মনে হতে লাগলো লাল টকটকে বউ ঘুমটা তাথইয়ের ফ্যাকাশে চেহারায় যেন পৃথিবীর সব সৌন্দর্য এনে দিয়েছে। দুই পরিবার বন্ধু বান্ধবের উপস্থিতিতে ধর্ম আইন সব দিক মেনে বিয়ে শেষ হয় ওদের। মোনাজাত শেষে তাসদিদের দু হাত ধরল তাথই। সে হাত জোরে নিজের চোখে ছুঁয়ে তাতে ঠোঁট ছুঁয়ে মুঠো করে ধরল শক্ত করে, বলল, আম সরি তাসদিদ। ভালোবাসাকে আঁকড়ে ধরার পরিবর্তে সেই ভালোবাসাকে ছেড়ে পালানোর জন্য যতটা ভালোবেসেছি ততটা সরি, আর যতটা সরি তার চেয়েও বেশি ভালোবাসি। তাসদিদ ব্যথা সমেত শরীরটা নিয়ে অতি কষ্টে এগোলো। তাথইয়ের দুগাল ধরে আলতো করে তাথইয়ের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আমিও ভালোবাসি, যতটা ভালোবাসা যায় তার চেয়েও বেশি। পরিশিষ্ট। অ্যান্ড ফাইনালি বায়োলুমেন্সের সিকোয়েন্সির রিঅ্যাকগ্নিশন মডিফায়ার মাত্র 1 বছরে 3টে সেমিস্টার ড্রপ কাটিয়ে বায়োকেমে গত 10 বছরের সর্বোচ্চ সিজিপি এর সাথে গ্র্যাজুয়েট হওয়া তাথই আলফেজ অ্যান্ড প্রেজেন্ট মিসেস তাথই তাসদিদ ওয়াসির। গিভ ইট ফর হার এভরিবডি। উপস্থাপকের মুখে নিজের নাম শুনে তাথই বুক ভরে দম নিল। স্টেজের মাঝে এগুলো ধীর পায়। বর্তমানে দেশের সর্বোচ্চ সম্মানীয় মানুষটার হাত থেকে হাতে তুলে নিল সার্টিফিকেট। ওর পরনে হালকা নীল শাড়ির উপরে লম্বা কোট, মাথায় গ্র্যাজুয়েশন হ্যাট, হাতে সার্টিফিকেট। সামনের দর্শক সারিতেই দাঁড়িয়ে হাততালি দিচ্ছে ওর গর্বিত স্বামী। তাসদিদ পরনে গাঢ় নীল ইন্ট শার্ট, কালো প্যান্ট, শু, উচ্ছল চুল, শার্টের হাতা কনুয়ে পরিপাটিভাবে ভাঁজ দেয়া, হাতে মোটা ফিতের ঘড়ি। ওর আশেপাশে বাকি সবাইও আছে। তাথইয়ের গ্র্যাজুয়েশন পিছিয়ে গেলেও সমাবর্তন আলো রোমনদের সাথে সাথেই হচ্ছে। অনুষ্ঠানে এসেছে প্রত্যেকেই। তৈয়ব আলফেজ অশ্রু সজল চোখে নিজের ফোনে তাথইয়ের ছবি তুলছেন। তাথই সে ক্যামেরায় তাকিয়েছে। এরই মাঝে ওর কানে আসে, মাম্মাম এই দিত। মঞ্চের সবাই সেই ছোট্ট স্বরের আওয়াজটা অনুসরণ করে তাকালো।
মঞ্চের সামনেই একপাশে বছর 2-2.5 একটা বাচ্চা ছেলে, পরনে ইন করা সাদা শার্ট, তার উপর গাঢ় নীল ব্লেজার, শার্টের বড় হাতা কোনোই অবধি ভাঁজ দেওয়া, কালো প্যান্ট আর শু, গায়ের রং ফর্সা, সমমাপের চুলে তার কপাল পুরোটা ঢাকা। ছেলেটা ফোন নিয়ে দাঁড়ানো, তাথই হাসি প্রসারিত করে সেদিকে তাকালো। তৈয়ব আলফেজ মনটা ছোট করে ফোনটা পকেটে পুরতে পুরতে বললেন, তাজদিদকে পেয়ে তাথই আমার কোলে ফিরেছিল, আর এই ছেলেকে কোলে পেয়ে আমার মেয়ে আবারও পর হয়ে গেছে। ওয়াসির সাহেব হেসে তার কাঁধে হাত রাখলেন। তাথই নেমে আসলো মঞ্চ থেকে। তাজদিদ গিয়ে ছেলের পাশে হাঁটু কেটে বসলো। ফোনে উঁকি দিয়ে বড়সড় হেসে বলল, মাশাআল্লাহ আমার বউ। আমার মাম্মাম। ছেলের জবাবে তাজদিদের মুখটা চুপসে যায়। বলতে বলতে ফোনটাও সরিয়ে নিয়েছে সে। তাথই স্টেজ থেকে নেমে হাসি মুখে এগুলো স্বামী সন্তানের দিকে। দুজনের দিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকতে দেখে ওর নিজের কপালও কুঁচকে আসলো। বাবা ছেলেকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার মিস্টার ওয়াসির, কোনো ব্যক্তিগত ঝামেলা চলছে নাকি আপনাদের? তোমার ছেলে তোমার চেয়েও হিংসুটে হয়েছে তাথই। ছবিগুলো দেখে আমি একটু বলেছি আমার বউ, কথাটা মাটিতেও পড়তে দিল না, সাথে সাথে বলছে আমার মাম্মা। তাজদিদের কথায় তাথই ঠোঁট চেপে হাসি আটকালো। নিজের মাথার টুপিটা ছেলের ছোট্ট মাথায় কোনো রকমে বাজিয়ে ওর মুখের দিকে উঁকি দিয়ে বলল, বাবা এই সত্যি বলছে? আপনি কি কোনোভাবে জেলাস মিস্টার তীব্র ওয়াসির? তীব্র মায়ের কথায় পাত্তা দিল না। ছোট্ট ছোট্ট হাতে মাথার টুপিটা ধরার চেষ্টা করতে লাগলো। একাধারে তামজিদ, ওয়াসির সাহেব, তার মিসেস তৈয়ব আলফেজ এসে তাথইকে অভিনন্দন জানালো। তৈয়ব আলফেজের সাথে আরও একজন ছিল, ছোট্ট তাথই। মেয়েটা একদম রুজির মতোই হয়েছে দেখতে। নামে তাথইয়ের নামে পেলেও স্বভাবে রুজি আলোর সংমিশ্রণে হয়েছে সে। তাথই তাজদিদের বিয়ের পর নিজের একাকিত্বকে কাটাতে রোজির মেয়েকে নিজের কাছে এনেছিল আলো। তাজদিদের ইচ্ছে ছিল না, কিন্তু আলোরও তো বেঁচে থাকার উদ্দেশ্যের প্রয়োজন ছিল। বিদেশে স্কলারশিপে পড়ার সুযোগ পেয়েছিল ও। যায়নি তৈয়ব আলফেজের কথা ভেবে। অম্বিনীরে স্বামী ছাড়াই সন্তান, শ্বশুর নিয়ে সংসার সাজিয়েছে আলো। ছোট্ট তাথই এসে তাথইকে মিষ্টি হেসে বলল, কংগ্রেচুলেশনস মিতা মনি। থ্যাংক ইউ মিতা পাখি। তাথই হেসে ওর থুতনি ধরে বলল। আলো এসে মেয়ের পেছনে দাঁড়িয়ে ওর দু কাঁধে হাত রাখলো। তৈয়ব আলফেজ এসে আলোর মাথায় হাত রাখলে মৃদু হাসলো আলো। এর মাঝে মাথার টুপি সামলাতে সামলাতে রুমান কোথা থেকে হাজির হলো সেখানে। ওর হালকা পাতলা শরীরের জন্য গাউন সব দিক দিয়ে ঝুলছে। রুমান এসে ব্যস্তভাবে তাজদিদকে বলল, কাল ফ্রি আছেন তাজদিদ ভাই? কলেজে তো যেতে হতো, তবে সমস্যা নেই, ছুটি নিতে পারবো। তুমি বলো কি কাজ? আমার সাথে এক জায়গায় যেতে হবে আপনাকে, মা মেয়ে দেখতে যেতে বলেছে। ইনফ্যাক্ট আজকে এই গ্রাজুয়েটের বেশাই নিয়ে যেতে, অনেকটা কষ্টে ম্যানেজ দিয়েছি। তাজদিদ হাসলো, কথাবার্তা বলে জানালো ও যাবে। এরই মাঝে সেখানে আসে শান্ত শার্লি। শার্লি আর পড়াশোনা করেইনি, ওর করা ডিজাইনের ড্রেসের ফ্যাশন শো ছিল ঢাকায়, তাই এসেছে ও। তাথই এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল শার্লিকে। শান্ত তাজদিদও একে অপরকে আলিঙ্গন করলো। শার্লি তীব্রকে কোলে নিয়ে চুমু দিল একটা। তীব্র তৎক্ষণাৎ ওর গাল ডলে মুছে ফেলার ভঙ্গিমা করলো। শার্লি কাঁদো কাঁদো হয়ে বলল, কি বাবাই, তোমার খালামণির চুমু পছন্দ হয়নি? গাল মুছে ফেললে যে। মাম্মার আদল দিলে। শার্লির কোল থেকে নেমে যায় তীব্র। শার্লি অবুঝ হয়ে দাঁড়িয়ে রয়, আর তাথই কপাল চেপে ধরে। কেউ না বুঝলেও ও তো বুঝেছে শার্লি ওকে জড়িয়ে ধরেছে বলে এ ছেলের আর শার্লিকে পছন্দ হচ্ছে না। শার্লির ছেলে এসে তীব্রর গালের আঙুল দিয়ে আস্তে করে খোঁচা মারলো একটা। হেসে মাকে বলল, আম্মু দেখো, তীব্রর গাল ফর্সার জন্য কেমন লাল দেখায়। তীব্র এমনিতেও গাল ফুলিয়েছিল, শার্লির ছেলের কাছে আরও বেশি গাল ফোলালো ও। কেউ ওর গালে খোঁচা মারলেও সেটা ভীষণ অপছন্দ। শার্লির ছেলের গালে ওই আঙুল খোঁচা মারলো একটা। হাতো হাতো আওয়াজে রাগ বুঝিয়ে বলল, পতা ছেলে। তাথই দ্রুততার সাথে গিয়ে হাত চেপে ধরে তীব্রর, কিছুটা শাসনের মতো করে বোঝালো ওকে। শার্লি হেসে ফেলো শব্দ করে, হাসতে হাসতে বলল, যাই বলিস তাথই, তোর ছেলে কিন্তু তাজদিদ ভাইয়ের একটুকুও পায়নি। এর ভালো রাগ আছে, পুরোই তোর মেল ভার্সন। সবার মাঝে থেকেও হাসিটা মিলিয়ে যায় তাথইয়ের, আর চোখে আলোর দিকে তাকালো ও। আলোর চোখ ছল ছল করছে,
এ পর্যন্ত যতবার তীব্রর সাথে দেখা হয়েছে আলোর বুকটা হাহাকার করে উঠেছে। তীব্রর দিকে ঠিকঠাক তাকাতে পারে না ও। তীব্রর হাঁটা, কথা, ভাব এটুকু বয়সেই তা তুল্য আলফেজ নামক সত্তার হুবহু। তৈয়ব আলফেজ তীব্রকে কাঁধে করে নিয়ে অম্বুনিরে হাঁটাহাঁটি করেন আর কথায় কথায় বলেন, নানু ভাই তুই তো একদম মামার মতো হসিস, তুই তো একদম মামার মতো রাগ করিস, তুই তো মামার মতোই। বলতে বলতে থেমেও যেতেন তৈয়ব আলফেজ, আর আলো কান্না লুকাতো। বাবা আমি তাথইকে নিয়ে গাড়িতে, আপনারা আসুন। তৈয়ব আলফেজকে এটুকু বলে ও অডিটোরিয়াম থেকে বেরিয়ে আসে আলো। আসার সময় দেখে নোমান দরজাতেই দাঁড়িয়েছিল। আলো মাথা নিচু করে ওকে পাশ কাটিয়ে চলে যায়। নোমান তাচ্ছিল্যেই হাসলো। বরাবরের মতো আজও আলোর উপেক্ষা স্বীকার করে নিল ও। আর কী বা করার আছে ওর? তৈয়ব আলফেজের ইন্ডাস্ট্রিতে জয়েন করার পর তার সাথে উঠা বসা বেড়েছে নোমানের। না চাইতেও আলোর প্রতি দুর্বল হয়ে পড়েছে ও। এ বিষয়ে অবগত সবাই। ওর চাওয়া পূর্ণতা পাক, আলো ওর সঙ্গে ভালো থাকুক এমনটা সবাই চেয়েছিল, কেবল আলো চায়নি। এতগুলো দিনেও আলোর কাছে ওর সত্তা গুরুত্ব পায়নি, হয়তো কোনো দিন পাবেও না। এক বুক দীর্ঘশ্বাস নিয়ে নোমান চলে যায় ওখান থেকে। তাথই দেখলো সবটাই, অতঃপর স্টেজের দিকে তাকালো আক্ষেপ ভরা চোখে। সমবর্তনে আসা মেধাবী মুখগুলো দেখে চোখ বেয়ে জল গড়ায় ওর। তাথই আস্তে করে বলল, আমার পক্ষে কোনো দিনও তোর রেজাল্ট চপকানো সম্ভব ছিল না তুল্য। আজ তুই থাকলে এই রেকর্ডটা তোর হতো, আরো অনেক কিছুই হতো। যা। চোখ পেয়ে টুপ টুপ দু ফোঁটা জল গড়ায় তাথইয়ের। তখনই তীব্র ওর গাউন ধরে টান মারে। ধ্যান ভাঙল তাথইয়ের। চোখ মুছে ছেলেকে কোলে নিল। তীব্র মায়ের মাথায় টুপিটা পরাতে পরাতে বলল, মাম্মাম ব্যস্ত? তাথই কষ্টের মধ্যেও হাসলো। তাসদিদ পাশ থেকে মা ছেলের কিছু মুহূর্ত মোবাইলে বন্দি করলো। অতঃপর এসে এক হাতে জড়িয়ে ধরলো তাথইকে, আর এক হাতে তীব্রকে নিজের কোলে নিয়ে বলল, শুধু মাম্মাম বেস্ট কেন? বাবাই কি তীব্রকে ভালোবাসে না? বাবাই বেস্ট না? বাবাই ব্যস্ত, বাবাই দেলাত। আচ্ছা বাবাই দেলাত, আমি জেলাস। ওকে, আমি এখন তোর সামনে তোর মাম্মামকে পাপ্পি দেব, দেখি কে জ্বলে, কে জেলাস হয়। তাথইয়ের কপালে চুমু দিল তাসদিদ। তীব্র গাল জোড়া ফুলিয়ে কপাল কুচকে বাবার দিকে তাকিয়ে রইল। ভাবখানা এমন, ওর মাম্মামকে কেউ কেন আদর করবে? ওর মাম্মামকে শুধু ও আদর করবে। তাথই ছেলের প্রতিক্রিয়া দেখে হেসে ফেলল। তীব্র নাক টিপে দিল। কিছুটা দূরে দাঁড়ানো শার্লি রুমন চোখ মুছে। ব্যাস এটুকুই তো চাওয়া ছিল ওদের। তাথই ভালোবেসে ভালো থাকুক, হাজারো ঝঞ্ঝা পেরিয়ে হোক, সৃষ্টিকর্তা ভালো রেখেছে ওকে। প্রীতিকার্নিশের 4 পুরুষের আলাদা আলাদা ভালোবাসায় আজ শিখত তাথই। মিসেস ওয়াশিরের আঁচল তলের শান্তিতে ওর নসিব টইটুম্বুর। আর কিছুই চাওয়ার নেই। রাতের খাবারটা একসাথে বাইরে খেলো সবাই। আলোতে রম্বুনীরের উদ্দেশ্যে বিদায় জানিয়ে প্রীতিকার্নিশ ফিরল তাথইরা। ওর পৌঁছাতে পৌঁছাতে তীব্র ঘুমিয়ে যায়। তাসদিদ রাস্তায় তীব্রর ব্লেজার শু খুলে শার্টের কয়েকটা বোতাম খুলে দিয়েছে। তাথই পিছনে হাঁটতে হাঁটতে দেখল তীব্র বাবার কাঁধে মাথা রেখে নির্বিঘ্নে ঘুমোচ্ছে। তাসদিদ এক হাতে কোলের ছেলেকে ধরেছে, আর এক হাতে তাথইয়ের উঁচু হিলটা। গাড়ি থেকে নামতেই একটার খুর ভেঙে গেছে বলে সেটা তাসদিদ হাতে তুলে নিয়েছে। তামজিৎ ঘরে ঢুকতে গিয়ে বুঝলো ইলেকট্রিসিটি নেই। মা বাবার ঘরে গিয়ে আগে সে ঘরের লাইটটা জ্বালালো ও। প্রীতিকার্নিশের এই ঘরে কেবল চার্জার ফ্যান। তাসদিদ সে ঘরে গিয়ে তীব্রকে বিছানায় শুইয়ে দিল। তামজিৎও এসে হাত পা চারিদিকে ছড়িয়ে তীব্রর পাশে শুয়ে পড়ল। তাসদিদ বাবাকে বলল, তোমরা চেঞ্জ করে রেস্ট না হয়, ইলেকট্রিসিটি আসলে আমি তীব্রকে নিয়ে যাচ্ছি। ওয়াসির সাহেব সম্মতি দিলেন। নাতিকে নিজের কাছে রাখার ইচ্ছে করে তার, কিন্তু তাসদিদ ছেলে ছাড়া কিছুই বোঝে না। এক কথা বলে, ওর নাকি তীব্রকে ছাড়া ঘুম হয় না। এই জন্য তাথইও তাসদিদকে ছাড়া অম্বুনিরে থাকতে পারেনি। তাসদিদ শার্টের গলার দিকের বোতাম খুলতে খুলতে নিজের ঘরের দিকে এগোলো। ঘরে ঢুকে দেখে তাথই মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে গ্র্যাজুয়েশন গাউন খুলছে। দরজায় হাত ঠেকিয়ে দাঁড়ালো তাসদিদ। মুগ্ধ চোখে চেয়ে রইল তাথইয়ের দিকে। তাথই গাউন খুলে মুখ দিয়ে দম ছেড়ে বলল, এই লোডশেডিং এই সময়ও হতে হবে? তাসদিদ মুচকে হেসে হেলে তুলে এগোলো। তাথইয়ের হাত ধরে ঘর থেকে বেরোতে বেরোতে বলল, বাইরে চলো, ঘরে গরম।
তাথই বাধা দিল না, তবে অপ্রস্তুতিতে হাঁটতে হাঁটতে বলল, তীব্র মা বাবার ঘরে, ওখানে চার্জার ফ্যানের নিচে ঘুমোচ্ছে। আর কথা বাড়ালো না তাথই। তাসদিদ ওকে নিয়ে চলে আসলো পুকুর পাড়ে। প্রাকৃতিক বাতাসে গা ঝুরিয়ে যায় তাথইয়ের। তাসদিদ প্যান্টের নিচ দিকটা ভাঁজ দিতে দিতে বলল, ফিলিং বেটার? জবাব না দিয়ে তাথই কেবল নিঃশব্দে হাসলো। তাসদিদ পার বাঁধানো সিঁড়িতে বসে পানিতে পা ডোবায়। আশেপাশে কোথাও কেউ নেই, এমনকি আকাশে চাঁদটাও নেই, কিন্তু মেঘে ঢাকা চাঁদের না থাকা আলোতেও চারপাশ যেন স্পষ্ট দেখা যাচ্ছে। জ্যোৎস্নায় ভরে আছে কোনা কোনা। পুকুরের পানি অতি স্বচ্ছ, সেখানে মেঘের প্রতিফলন অবধি দেখা যায়। পুকুরের ওপাশের কোনায় ঝোপের মতো হাসনাহেনার গাছ, সেখানে মিটমিটিয়ে তারার মতো জোনাকি জ্বলছে। তীব্র ঘ্রাণও ভেসে আসছে সেখান থেকে। তাসদিদ তাথইকে ইশারায় বুঝতে বলে। তাথই শাড়ি উঁচালো বসবে বলে, কিন্তু ও শাড়ি উঁচু করতেই তাসদিদ পা ধরালো ওর। চমকে ওঠে তাথই। তাসদিদ ওর পা নিজের পায়ের ওপর তুলে বুক পকেটে হাত ঢোকালো। একজোড়া নূপুর বের করে তাথইয়ের পায়ে পরিয়ে দিতে দিতে বলল, কলেজ থেকে তোমার সমাবর্তনে ভেন্যুতে যাওয়ার সময় এটা চোখে পড়েছিল, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। তাথই মুচকি হেসে বসে গেল সিঁড়িতে। শাড়ি কিছুটা উঁচিয়ে পানিতে পা দিয়ে বাড়ি লাগালো দুবার। ওর পায়ে থাকা নূপুর জোড়া পানির কণাগুলোর সাথে ঝলমলিয়ে ওঠে। তাথই তাসদিদের দিকে তাকিয়ে বলল, আকাশের তারাদের আমার পায়ে জড়িয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস। তাসদিদ মুগ্ধ হয়ে ওকে দেখতে থাকে। কেউ কি কোনোদিন ভেবেছিল রাগী, বদমেজাজি, অসহনশীল তাথই আলফেজ, যে কিনা অম্বুনীরের মতো রাজপ্রাসাদে বড় হয়েছে, আলফেজ ইন্ডাস্ট্রির কোটি কোটি টাকার একমাত্র উত্তরসূরি, সে ওর মতো কোনো সাধারণ ছেলেকে এত বেশি ভালোবাসবে? কেউ ভেবেছিল ওকে ভালোবাসে সে এতটা পাগলামি করবে? কেউ কি ভেবেছিল সে বিলাসবহুল জীবনের তোয়াক্কা না করে কখনো টিনের চালের প্রীতিকার্নিশে মানিয়ে নেবে? কি ভেবে পাশের ঘাসের মধ্যে গজানো ছোট্ট একটা ভৃঙ্গরাজ ছিল তাসদিদ। তাথইয়ের কানে গুজে বলল, এবার বলো, আকাশের সূর্যকে তোমার কানে গুজে দিয়েছি? বললে তা এক বিন্দুও ভুল হবে না। ভালোবাসায় পরিপূর্ণ করে তুমি আমার ইহ জনমকে সার্থক করেছো তাসদিদ। তার তুলনায় আমি যাই বলি না কেন সেটা কমই পড়বে। তাথইয়ের জবাবে তাসদিদের বুক ভরে ওঠে যেন। আলতো করে তাথইয়ের দুগাল ধরল ও উষ্ণ ঠোঁটের ছোঁয়ালো জীবন সঙ্গিনীর কপালে। চোখ বন্ধ করে রয় তাথই। তাসদিদ সরে এসে ওর দিকে চেয়ে রইল, বলল, উপরওয়ালা তার সৃষ্ট সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে সুন্দর মানুষের হাত ধরে আমায় দান করেছে। জিনিসটা ভালোবাসা, আর মানুষটা তুমি। আজীবন শুকরিয়া আদায় করার পরেও সেই রহমতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ শেষ করতে পারবো না। বাট থ্যাংক ইউ তাথই, আমাকে ভালোবাসার জন্য, এই নগণ্যের ভূমিসম কার্নিশে অলোক চুম্বী প্রেম ছোঁয়ানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তাথই আর কিছু বলল না। মুচকে হেসে দু হাতে তাসদিদের এক হাত জড়িয়ে ধরল ও। তাসদিদের কাঁধে মাথা ঠেকিয়ে রাতের আকাশ পানে চাইল। ওর মাথায় মাথা ছুঁয়ে সামনে তাকালো তাসদিদও। আকাশের চাঁদ মেঘের আড়াল থেকে বেরিয়ে এসেছে। সেভাবেই জীবনের দুঃসহ অতীতে ছাপিয়ে সুখ গোনার অধ্যায় তাসদিদ তাথই। পুকুরের পানিতে পা ভিজিয়ে সিঁড়ির পাড়ে বসে রইল ওরা দুজন, নীরবে নিভৃতে। একজোড়া হৃদয়ের সন্ধি দেখে প্রকৃতিও হাসল বোধহয়। মৃদুমন্দ বাতাসে উড়ে ওঠে প্রীতিকার্নিশের নেম প্লেটে থাকা নকল মানি প্লান্টগুলো। দৃশ্যমান হয় সবার অলক্ষ্যেই নেম প্লেটে তৈরি হওয়া নকশাটা। নেম প্লেটের কার্নিশ লেখাটার ওপর কিছু বাতাসে ভাসা আকন্দর বীজ আটকে গেছে। পেজো তুলোর মতো স্তর পড়ে গিয়ে তাদের এক ফালি শুভ্র মেঘের মতোই দেখাচ্ছে। এভাবেই হয়তো প্রকৃতিও অনাকাঙ্ক্ষিত গল্প লেখে। বাতাসে উড়ে উড়ে দূরে আকাশে ভেসে বেড়ানোর চেয়ে অপরিকল্পিতভাবে থেমে যাওয়াটাকেই কেউ কেউ হয়তো ভালোবেসে ফেলে। হয়তো এত বেশি ভালোবেসে ফেলে যে আলোক মেঘও আর অলোক চায় না, ভেসে বেড়াতে চায় না। কোনো অনাকাঙ্ক্ষিত কার্নিশ ছুঁয়ে সেখানেই চিরতরে বাঁধিয়ে নেয় নিজেকে। হয়তো এভাবেই নিজের নামকরণ করিয়ে নেয় কার্নিশ ছোঁয়া অলোক মেঘ। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।